অন্নদাতা অন্নদাতা তোমাদেরই অন্নদাতা। মাথার ঘাম পায়ে ফেলে আহার জোগাও চাষি ভাই, নিত্য তোমার পাশে দাঁড়ায় কে যেন হে চাষি ভাই অন্নদাতা। নবপ্রথায় চাষ করিয়া নতুন বীজের খোঁজ আনিয়া অধিক ফসল ঘরে তুলতে সূচনা কে দেয় অন্নদাতা। শস্য রক্ষা পশুপালনে বিজ্ঞানেরই অনুসরণে উন্নতির শিখরে তোমায় এগিয়ে কে দেয় অন্নদাতা। বঙ্গ কৃষক ভারত মাতার মুকুটমণি হবে, সেই লক্ষ্যে পৌঁছে দিতে সহায় কে বা হবে অন্নদাতা 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 তোমাদেরই অন্নদাতা। রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। শুরুতেই দেখুন আজকের হেডলাইন্স। লাভজনক শূকর পালন। পটল চাষের উন্নত প্রযুক্তি। বাহারি পাতা গোল্ডেন বটল ব্রাশ। গরম ও বর্ষাকাল জুড়ে কুমড়ো গোত্রে যে সবজিগুলো পাওয়া যায় তার মধ্যে পটল একটি। সঠিক পরিচর্যা করলে একবার লাগানোর পরে 2 থেকে 3 বছর পর্যন্ত একই গাছ থেকে ফলন নেওয়া যায়। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের সুটিয়ার প্রগতিশীল সবজির চাষী হারান মণ্ডল তাঁর 1 বিঘা জমিতে পটল চাষ করেছেন। তিনি এই লতানো সবজিটির চাষে মাচা তৈরি করেছেন। সবজি চাষী পটল চাষে তাঁর অভিজ্ঞতার কথাই জানালেন। আমি গত বছর বৈশাখ মাসে এই পটলের চাষ করি। পটল চাষ করার সময় এই জমিটা পুরো 3খানা চাষ দিই। নাঙলে 3খানা চাষ দেওয়ার পর হ্যান্ড ট্র্যাক্টর এনে 1খানা চাষ দিয়ে ফ্রেশ করে ফেলি। তারপরে 5 হাত অন্তর নালা টেনে ভাঁটি তৈরি করি। এই ভাঁটিতে এই চারা রোপণ করি। চারা বাড়িতে তৈরি করেছিলাম, ল টেনে কাগজের ঠোঁয়ায় করে চারা তৈরি করি এবং চারাটা আমি 3 হাত অন্তর রোপণ করে যাই। এই মাচা তৈরি করা হলো, চারাগুলো উঠতে থাকলো, আস্তে আস্তে চারা ধরিয়ে এই মাচায় তুললাম। তার পরবর্তীকালে সেচ দিই। প্রথম দিকে 15 দিন অন্তর সেচ দিতে থাকলাম এবং পরবর্তীকালে একটু ঘন সেচ দিতে লাগলাম, কারণ জমিতে জোর সবসময় থাকা উচিত। পটলের জমিতে যদি একটু ভিজের শাঁসাতে ভাব থাকে তাহলে পটলটা ধরেও ভালো এবং গাছও ভালো থাকে। পরবর্তীকালে এতে বিভিন্ন রকম মাছের উপদ্রব আছে, পটলকে সাদা করে দেয় এবং সেটা লাল হয়ে যায়। তার জন্যে ফাঁদ পেতেছি। ফাঁদে অনেক পরিমাণ মাছি পড়েছিল এবং সাদা মাছির জন্য ওষুধ ব্যবহার করি এবং মাঝে মাঝে বিষও স্প্রে করি। পাল্টে বিভিন্ন ধরনের বিষ আমরা ব্যবহার করে এই জায়গায় নিয়ে আসি। মাটিতে অনেক সময় পচার উপদ্রব হয়। মাটিতে জল বাঁধলে দেখা যায় গাছটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য মাছ করলে ভালো হয়। যেমন মৌমাছি এসে পরাগ করত, বিভিন্ন ধরনের বিষ প্রয়োগ করার ফলে ফসলে, যার জন্য মৌমাছি সংখ্যা কমে গেছে, যার জন্য নিজেরা হাতে করে পরাগ করি যাতে ফলনটা পাওয়া যায়। মাচা তৈরি করতে সুতো, বাঁশ এসব জোগাড় করে মাচা তৈরি করতে আমার 20,000 টাকা মতন খরচ হয়েছে 1 বিঘা জমিতে। একটা মাচা একবার তৈরি করলে 3 বছর পর্যন্ত পটল নেওয়া যাবে। যদি দেখা যায় আমি পটল না নিয়ে অন্য চাষ করব তাও হবে। 2 বছর পরে আমি যদি শসা লাগাই, শসা তুললেও হবে। ঠিকভাবে মাচাটা রাখতে পারে তাহলে আমার লাভ ছাড়া লস হবে না। মাটিতে
এই জন্য আমি পটলের চাষ করি না। এবছর মাসের 1 তারিখ থেকে এ পর্যন্ত আমি 13,000 টাকা বিক্রি করেছি প্রথম। এরপরে তো বিক্রি করব, হয়তো যত ফলন হবে তত দাম কমবে। চারিদিকে তো ফলন কম বেশি হবে, দামের উঠাপড়া আছে, কারণ ফলনের পরে নির্ভর করবে। মোটামুটি মাস গেলে 1 বিঘে জমিতে আমি 12 থেকে 14,000 টাকা বিঘে বেচতে পারবো মাসে। এবার আমি মিনিমাম 7 মাস 8 মাস পটল এর টাকা পেতে পারি। যদি ফলন থাকে, তাহলে দাম থাকে, তাহলে মোটামুটি 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কম বেশি হেরফের হবে। 1 লাখ টাকা বিক্রি করতে পারবো 1 বিঘে জমিতে পটল। আশা রাখি পেতে পারি। মোটামুটি 1 বিঘে বছরে দেখা যাবে 1 বিঘে জমিতে পরিচর্যা করে সমস্ত কিছু খরচ করে 30,000 টাকা হবে, তার বেশি হবে না। 30,000 টাকা আমার খরচ আর 70,000 টাকা লাভ। 7 মাস 8 মাসের মধ্যে এই পয়সাটা পেতে পারি, এটা আমার আশা। দ্বিতীয় বছরে কোনোই খরচ নেই, শুধু সার জল এইগুলো পরিচর্যা করতে হবে, গাছগুলো আবার ছেটে রাখতে হবে, এবং তার থেকে নতুন ফল বেরোবে, সেই নতুন ফলে আবার পটল হবে। তাতে একটু সজ্জাল দিতে হবে, একটু ঘন ঘন প্রথম দিকে এই গরমের দিনে ঘন ঘন সেচ দিতে হবে। বর্ষাকালেতে এই জলটা যেন না বাঁধে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। নালা মাটি যেভাবে টানা আছে, জলটা যেন সোজা নিচে জমিতে চলে যায়, ওপরের জমির জল যেন আমার পটল খেতে না আসে, তার জন্য সেই ব্যবস্থাও করে রাখতে হবে। অন্য জমির জল যেন আমার খেতে না আসে, এবং আমার জলটা যেন নালা মাটি দিয়ে ঠিক মতন বেরিয়ে যায়, তাহলে পটল গাছ 3 বছর হামেশায় রাখা যায়। দোআঁশ মাটিতে বেশি পটলের চাষ হয়, অনেকে শুনেছে একটু বেলে জমিতে করে, কিন্তু আমাদের এই জমিগুলো সবই দোআঁশ মাটি, এতে পটলের চাষ হওয়ার উপযুক্ত মাটি। পটলে একরকম মাছি ছাদা ফল ছিদ্রকারী মাছি আছে, সেই মাছিগুলো বীজ প্রয়োগ করা সত্ত্বেও যায় না, যার জন্যে আমি ফাঁদ ব্যবহার করি। ওই যে আমার ফাঁদ ঝোলানো আছে, ফাঁদ এই 1 বিঘে জমিতে 6টা ফাঁদ পেতেছি, এবং মাঝে মাঝে ওই ফাঁদের মধ্যে যে পিঠা আছে, পিঠা আমি পরিবর্তন করে দিই, যাতে আবার মাছি যেন ওই ফাঁদে পড়ে এবং পটল রক্ষা পায়, পটলের ছাঁদাকারির থেকে রক্ষা পায়, যার জন্যে ওই ফাঁদ পেতেছি। এবং ফাঁদ বিশেষ উপকারী, পটল যাদের ক্ষেত আছে তারা যদি এই ফাঁদ ব্যবহার করে তাদের পক্ষে উপকারী। হ্যাঁ, এর ফলে কীটনাশক কম ব্যবহার করি আমি। এখন একটু বিরতির পর থাকছে বাহারি পাতা গোল্ডেন বটল ব্রাশ। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। শুধু স্ট্রং নয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল নির্মাণের মানদণ্ড। 16 channels, 15 languages, 26 states, 1200 plus reporters, 67 plus crore viewers. India's largest news network, News 18 Network. বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। পুষ্পসজ্জায় ফুলের পাশাপাশি বাহারি পাতাও ব্যবহার করা হয়। অনেক সময় বাহারি পাতার জন্যই ফুলের সৌন্দর্য ফুটে ওঠে। এইসব বাহারি পাতাকে ফুলের পরিপূরক বলা যেতে পারে, তাই এর একটা স্থায়ী চাহিদা আছে, আর সেই চাহিদাকে কাজে লাগিয়ে অনেকেই বাহারি পাতার চাষ করে থাকেন।
উত্তর 24 পরগনা জেলার হাবড়া 2 নম্বর ব্লকের বীরাবল্লভ পাড়ার চাষি রঞ্জন মণ্ডল। তিনি প্রায় 2 দশক ধরে গোল্ডেন বটল ব্রাশের চাষ করছেন। আর এই বাহারি পাতার চাষ প্রায় 25 বিঘা জমিতে করেছেন তিনি। গোল্ডেন বটল ব্রাশের চাষে তাঁর অভিজ্ঞতার কথাই জানালেন। এটা হচ্ছে অর্নামেন্টাল প্লান্ট। এগুলো বিভিন্ন ফুলের যে ডেকোরেশন হয় সেখানে এগুলো ব্যবহার করা হয়। এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন বোতল ব্রাশ। বর্তমানে আমি এই গাছটি প্রায় 25 বিঘা মতো চাষ করছি। 2.5 ফুট বাই 2.5 ফুট এইরকম সারি করে জমিতে গর্ত খুঁড়ে নেই, 1 ফুট 1 ফুট 1 ফুট, অর্থাৎ 1 ফুট উচ্চতা, 1 ফুট চওড়া এবং 1 ফুট গভীরতা। গর্তগুলোতে মিক্সড কম্পোস্ট সার হিসাবে জৈব সারের মধ্যে গোবরের সার, খোল এইগুলো দেই, বোনডাস্ট মিক্সড করে মাটিতে ভরাট করে দেই। গর্তগুলো ভরাট করে দেই। ভরাট করার পরে জল দিয়ে দেই। জল দেওয়ার পরে যখন মাটিটা জো হবে তখন আমরা যে চারাগুলো আনা হয় এগুলো এবারে এই গর্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়। বসিয়ে দেওয়ার পরে আবার জল দেওয়া হয়। এইবারে বিভিন্ন পরিবেশ দেখে, অর্থাৎ মাটির শুকনো কতটা ময়েশ্চারাইজার আছে এরকম বুঝে মোটামুটি 20-25 দিন অন্তর জলসেচ করতে হয়। 1 বিঘাতে 700 মতো গাছ ধরে। উঁচু জমি নিচু জমি উভয়তে হয়। যদি নিচু জমিতে হয় তাহলে ওই আল পদ্ধতি যেটা আছে, ভাটি কেটে উঁচু করতে হয়। আর উঁচু জমি হলে ভাটিটা অত কাটতে হয় না, যাতে বর্ষার জলটা ক্লিয়ার হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। 1-1.5 মাস যখন গাছের বয়স হয় তখন রাসায়নিক সার এনপিকে যে কোনো 15-15টাই বেশি ব্যবহার করি। প্রতি গোড়ায় 50 গ্রাম হিসাবে সারটা দেওয়া হয়। দেওয়ার পরে আবার জলসেচ দেওয়া হয়। এইভাবে মোটামুটি 1 বছর সময় লাগে এই গাছ থেকে পাতাটা নিতে। আর এই গাছের একটু রোগ যেটা আসে সেটা হচ্ছে মাকড় লাগে। মাকড় লাগলে গাছের পাতাগুলো ঝরে যায়, সেগুলো গাছের পাতা বিক্রি হয় না। মোটামুটি 50 টাকা কেজি হিসাবে আমরা বান্ডিল করি। অ্যাভারেজ 50 টাকা কেজিতেই দাঁড়িয়ে থাকে মার্কেট। আমাদের মোটামুটি বিঘাতে 10 কুইন্টাল মতো মাল পায় একটা সিজনে। 1 বছরেই আমরা একটা সিজন পিরিয়ড ধরি, এই সিজনে 10 কুইন্টাল মতো মাল পায়। তো 10 কুইন্টাল মাল মানে ধরে নিন 50,000 টাকা আমাদের বিক্রি নামে। আর প্রথম বছর খরচাটা বেশি। খরচাটা বলতে চারাটা কিনতে প্রায় 15 টাকা করে অ্যাভারেজ লাগে। আর 1 বিঘাতে 700 চারা ধরে। বসানো খরচা, বিভিন্ন সময় পরিচর্যা, জল দেওয়া, সার দেওয়া, এই নিয়ে মোটামুটি 25,000 টাকা মতো খরচ চাপে। অর্থাৎ পার বিঘাতে আমাদের 25,000 টাকা লাভ নিট থাকে। লস এই গাছে নেই বললেই চলে। আমাদের এটা তো 5 বছর 6 বছর ধরে, 2 বছর 3 বছর পরে অনেক গাছ মরতে থাকে। এই মরকটা যদি বেশি হয়ে যায় তখন লস রান করে, তখন সেই গাছ আমরা বাগানটা তুলে দিয়ে পুরো আবার নতুন করে পত্তন করি, চাষ করি। এই গাছের সাথে মিশ্র চাষটা করা যেতেই পারে, তবে সেটাও আমাদের অর্নামেন্টাল প্ল্যান্ট বসাতে হয়। এই গাছটা একটু বড় হয় এবং ছায়া সৃষ্টি করে। এর তলায় আমরা এরিলা বলে একটা পাতা আছে, সেইটা চাষ করতে পারি। আর রোগ প্রতিরোধ যেটা হচ্ছে মাকড় লাগে। এই মাকড় লাগলে পাতা পুরো ঝরে নষ্ট করে ফেলে দেয়। সে মাকড়ের গার্ডের জন্য বাজারে বিভিন্ন ধরনের যে জৈব ওষুধগুলো পাওয়া যায় সেগুলোই আমরা ব্যবহার করি। মোটামুটি গাছগুলো যখন 1.5 থেকে 2 মাস বয়স হয়ে যায় তখন আমরা ওই মাটি কেটে পিলিচ তৈরি করি, যাতে বর্ষাকালে অতিরিক্ত জলটা জমি থেকে বার হয়ে যেতে পারে। ছায়া জায়গায় হবে না কেন হবে, কিন্তু তার গোল্ডেন যে কালারটা থাকবে না, এটা যত রোদ্দুর জায়গায় থাকবে গোল্ডেন কালারটাই পাওয়া যাবে। এবং বাজারে এই কালার অনুযায়ী পাতা বিক্রি হয়। যদি ছায়া জায়গায় আমরা দেই তাহলে সবুজ হয়ে যাবে, সেই পাতাগুলো অচল, বিক্রির অযোগ্য হয়ে যায়। প্রথমে গাছ বসানোর পর 1 বছরের আগে আমরা কাটতে পারি না। গাছের গুঁড়িটা মোটামুটি 3 ফুট যাতে থাকে সেই উচ্চতায় নিয়ে আসি। এবার সেকেন্ড বছরে যখন আমরা কাটি তখন পুরো গাছটাকে আমরা ন্যাড়া করে দিই, অর্থাৎ ওই 3 ফুট 3.5 ফুট উচ্চতা রেখে পুরো গাছটা কেটে ফেলি। কাটার পরে আবার সার জল দিয়ে জলসেচ দেওয়া হয়। এবং তারপরে আবার ওই গাছের ওই যেখান থেকে কেটেছি সেখান থেকে ফড়কি ছাড়ে। সেই ফড়কিগুলো ছাড়ার পর আমরা আবার একটুখানি মাকড়নাশক ওষুধ স্প্রে করে গার্ড দিই। আর তারপরে বিভিন্ন টাইমে জলসেচ দিলে ওই ফড়কিগুলো আস্তে আস্তে বড় হয় এবং পূর্ণ গাছের আবার রূপ নেয়। বিভিন্ন সময় যদি বেশি পাতা থাকে তাহলে 3-4 মাস পর থেকে পাতা ঝরা শুরু করি, কিন্তু মূল যে পাতাটা কাটি 1 বছরের মাথায়, অর্থাৎ এই আমাদের যেটা মেন বিয়ের লগন অঘ্রাণ মাঘ ফাল্গুন, এই টাইমের মধ্যে আমরা কেটে পুরো গাছটাকে ন্যাড়া করে দিই। বছরে যে মাসগুলো বিয়ে থাকে সেই মাসগুলোই বাজার ভালো থাকে। অঘ্রাণ মাঘ ফাল্গুনটাই এই গোল্ডেন বোতল ব্রাশ পাতাটা চাহিদা বেশি থাকে। এই 3টে মাসেই খুব ভালো যায় বাজার। এগুলো কেটে নেওয়া হয়, কেটে নিয়ে ওই 1 কেজির মতো বান্ডিল করা হয়। বান্ডিলগুলো করে নিয়ে আমরা যে বড় বাজারে মল্লিকঘাট ফুলের মার্কেট, সেই ফুলের মার্কেটে বিভিন্ন সাপ্লায়ার আছে, আমি তাদেরকে সাপ্লাই দিই এবং সেখান থেকে সারা ভারতবর্ষ সারা পৃথিবীতে চলে যায়। আমরা রোটেশনে চাষ করি, অর্থাৎ যে জমিটা আমি কেটে নিলাম আবার 3 মাস পর কি 4 মাস পর থেকে সেই জমিতে যাতে আমি পাতা পাই, এইভাবে রোটেশনের পদ্ধতিতে পাতাগুলো কালেক্ট করি, যাতে
ঘুরিয়ে ফিরিয়ে আমি সারা বছরে মালটা যোগান দিতে পারি। যে পাতাগুলো আমি মাঘ ফাল্গুনে পাচ্ছি সেগুলো কিন্তু আমি শ্রাবণের পরে পাতা পাবো, আর যেগুলো বৈশাখ জ্যৈষ্ঠ পাচ্ছি পাতা সেগুলো রোটেশনে করলে আবার মাঘ ফাল্গুনে পাবো। এইভাবে রোটেশনে চাষ করি যাতে পাতাগুলো আমি বাজারে দিয়ে দিতে পারি। আর লগনের সময় ভীষণ চাহিদা থাকে, আমরা দিয়ে উঠতে পারি না, বিনা লগনের চাহিদাটা একটু কম থাকে। আগাছা নিয়ন্ত্রণটা একটা বড় যন্ত্রণা। আমরা সাধারণত আগাছা নাশক যে ওষুধগুলো আছে বাজারে সেইগুলোই স্প্রে করে আগাছা দমন করি। আর ওই যখন ভাটি কাটি তখন মাটিটা চাপা দেয়, তাতে আগাছাটা অনেক কমে যায়। আর গাছটা যখন ছাওয়া হয়ে যায়, পুরো আওতা মতো হয়ে যায়, তলায় সাধারণত আগাছাটা কমই হয়। সেই বছরে 3-4 বার সার দেই এনপিকে। প্রথম গাছ তৈরি করার সময় তো জৈব সার দিয়ে গাছটা তৈরি করে নিলাম, তারপর মোটামুটি 1-1.5 মাস অন্তর অন্তর একটা করে রাসায়নিক 15 এনপিকে চাপানটা দেই। সেটা বিঘা প্রতি 40 কেজি মতো লাগে। 1998 সালে শুরু করি প্রথম। এই 24 বছর ধরে এই চাষটা আমি করে আসছি। নিজের জমি খুবই কম, 90% জমি আমার লিজে। প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা খুবই কম। খুব ঝড়ঝামটা হলে কিছু ডালপালা ভাঙে, কিছু পাতা নষ্ট হয়। মোটামুটি 4 বছর পর্যন্ত খুব ভালো নেওয়া যায়। 6 বছর 7 বছর জমির কন্ডিশন আর গাছের কন্ডিশন অনুযায়ী আমরা বাগান রাখি। পার বিঘেতে 10 কুইন্টালের টার্গেট থাকে, সেটা যদি 6-6-এর ওপরে থাকে রাখি, কিন্তু 6-এর নিচে নেমে যখন যায় পুরো বাগান তুলে দিয়ে আবার নতুন করে বাগান তৈরি করি। এবারে দেখুন অন্নদাতা হেল্পলাইন। দর্শকেরা আমাদের কাছে বিভিন্নভাবে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো অন্নদাতা হেল্পলাইন। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে আমাদের দপ্তরে ফোন করেছেন ধনঞ্জয় সাহু। তিনি গাঁদা চাষ করেছেন। এখন তার জমিতে মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে। এর নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। গাঁদার জমিতে যেসব ক্ষতিকারক পোকার উপদ্রব দেখা যায় তার মধ্যে লাল মাকড় একটি। খুব ছোট সাইজের মাকড়গুলো পাতার নিচের দিকে থাকে। এরা পাতার রস শুষে খায়। লাল মাকড় আক্রমণের প্রথম দিকে পাতার উপরে ছিট ছিট দাগ দেখা যায়, পরে পাতার রং তামাটে হয়ে যায়, পাতাগুলো উল্টোনো নৌকোর মতো নিচের দিকে বেঁকে যায়। এর ফলে গাছের বৃদ্ধি থমকে যায়। পাতায় এবং ফুলে মাকড়গুলি জালিকা তৈরি করে। তখন ফুলের সাইজ ছোট হয়, ফুল শুকিয়ে যায় এবং ফলন কমে যায়। আবহাওয়া যখন গরম থাকে এবং বাতাসের আর্দ্রতা কম থাকে তখন মাকড়ের উপদ্রব বাড়ে। মাকড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে শুরু থেকেই সুসংগত ব্যবস্থা অবলম্বন করতে হবে। সঠিক দূরত্বে চারা রোপণ করতে হবে। জমিতে আগাছা রাখা চলবে না। সুসংগত উপায়ে গাছকে খাদ্যের যোগান দিতে হবে। বেশি পরিমাণে নাইট্রোজেন সার চাপান দিলে সেই ফসলে পোকার আক্রমণ বেশি হয়। মাকড়ের নিয়ন্ত্রণের শুরু থেকেই ফসলে নিমজাত কীটনাশক প্রয়োগ করতে হবে। 10,000 ppm এর নিমজাত কীটনাশক 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করলে উপকার পাওয়া যায়। বিকেলের দিকে কেবলমাত্র ঠান্ডা জল স্প্রে করলেও উপকার পাওয়া যায়। রাসায়নিক উপায়ে মাকড় নিয়ন্ত্রণ করতে যেসব বিষগুলো ব্যবহার করতে হবে এবারে সেগুলোর কথা বলা যাক। ফেনাজাকুইন 1.5 মিলিলিটার বা প্রোপারজাইট 2 মিলিলিটার বা অ্যাবামেক্টিন 2 মিলিলিটার প্রতি লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। মাকড় দমনে কৃষি বিষ স্প্রে করতে হবে পাতার নিচের দিকে। সেক্ষেত্রে স্প্রেয়ারের নজেল ঘুরিয়ে নিতে হবে। এখন আবার একটি বিরতি। বিরতির পর থাকছে লাভজনক শূকর পালন। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে স্পার্কল লাইম অ্যান্ড অরেঞ্জ ডিশওয়াশ। স্পার্কল ডিশওয়াশ ডাবল শক্তি এলো, দাগ দুর্গন্ধ গেল। শুধু স্ট্রং নয়, মাইথন স্ট্রং, মাইথন স্টিল, নির্মাণের মানদণ্ড। 16 channels, 15 languages, 26 states, 1,200 plus reporters, 67 plus crore viewers. India's largest news network, News 18 Network. ,16 channels, 15 languages, 26 states,
1,200 plus reporters, 67 plus crore viewers. India's largest news network. News আবার ফিরে এলাম অনুষ্ঠান। প্রাণী পালনের মধ্যে শূকর পালন অন্যতম। শূকর পালন করে বেশি লাভ পেতে হলে এর উন্নত জাতগুলোকে বেছে নিতে হবে। আমাদের রাজ্যের পরিবেশে শূকরের বাড়বৃদ্ধিও বেশ ভালো। বিদেশি জাতের শূকর পালন করে ভালো লাভ করতে হলে কোন কোন বিষয়ে নজর দিয়ে থাকেন সেই অভিজ্ঞতার কথাই জানালেন নদিয়া জেলার কৃষ্ণনগর 1 নম্বর ব্লকের বিষ্ণুপুর গ্রামের প্রাণী পালক বিনয় মণ্ডল। নিউজ 18 অন্নদাতা প্রোগ্রামের অনুষ্ঠান থেকে আমি এইসব চাষের সম্বন্ধে একটু অভিজ্ঞতার সাথে আমি এই শুয়োরের পোল্ট্রি করেছিলাম। এমন বেশি পরিশ্রমের ব্যাপার নয়, সেটা হচ্ছে নিজের একটু বুদ্ধি খাটিয়ে চলাটাই হচ্ছে আমি মনে করি ভালো এই চাষের পক্ষে। এই শীতের সময় একটু সমস্যা, বাচ্চা হলে আমার ঘরের মধ্যে যে শুয়োরগুলো রয়েছে তাদের গায়ের রং সাদা, এটা অ্যাকচুয়ালি একে হলস্টাইন জাত বলা হয়। এর হচ্ছে গ্রোথটা খুব তাড়াতাড়ি বেড়ে যায়, বডি ওয়েটটা খুব তাড়াতাড়ি আসে, এর জন্য আমি এই হলস্টাইনটাই করেছি। আমার এই ঘরটা হচ্ছে লম্বা আছে 80 ফুট আর চওড়ায় আছে 9 ফুট, ওপরে টালে দেওয়া আছে আর বুক লেভেলে মানুষের বুক লেভেলে ইট দিয়ে গাঁথা এবং ভেতরে প্লাস্টার করে ডেটো করে দেওয়া আছে। এই ঘরটা করতে আমার পর্যন্ত 80,000 টাকা খরচ হয়েছে এবং শুয়োর আছে এর মধ্যে হচ্ছে আপনার 18 পিস শুয়োর আমার কিনতে হয়েছে 3,000 টাকা করে। বাচ্চাগুলোর দাম নিয়েছে, বড়গুলোর দাম নিয়েছে 10,000 টাকা করে, এ হচ্ছে 20,000 টাকা। টোটালি আপনার হচ্ছে 90,000 টাকা আমার হচ্ছে বড় শুয়োর দিয়ে বাচ্চা শুয়োর দিয়ে 90,000 টাকা কিনতে হয়েছে এবং 75 থেকে 80,000 টাকা আমার ঘর করতে খরচ হয়েছে। বাচ্চা হওয়ার সময় দেখা গেলো বাচ্চাটাকে ওর মা থেকে আলাদা করে রাখতে হয়, আবার কিছুক্ষণ পর আবার ওই বাচ্চাটাকে দিয়ে ওই মা দুধ খাইয়ে দিয়ে আবার কিছুক্ষণ সরিয়ে রাখতে হয়, না তা নাহলে দেখা গেলো বাচ্চাটা ওর সঙ্গে রেখে দিলাম, তখন হচ্ছে বাচ্চাগুলো ওই শুয়োরটা চাপা দিয়ে মেরে দিল, এর জন্য ওকে আলাদা করে রাখতে হয়। পাটের বস্তা হোক কিংবা আপনার কোনো বিচুলি টিচুলি দিয়ে ওকে যদি জায়গা করে দেওয়া হয় তাহলে দেখা গেলো যে গরম পেলো, গরমে থাকলে ওরা আর মরার কোনো সম্ভাবনা থাকে না। প্লাস হচ্ছে ওকে হচ্ছে ছোটোবেলায় ওকে ওই যে কোনো উপায়ে আপনার হচ্ছে একটু ভিটামিন ভিটামিন জাতীয় কোনো খাবার ওকে যদি খাওয়ানো যায়, মানে ওষুধ হোক বা খাবার হোক, তাহলে বাচ্চাটা তাড়াতাড়ি বড় হয়ে যায়। আপনি সব থেকে বড় কথা যেটা, আপনি যে শোটা বাচ্চার জন্য রাখছেন সেটাকে আপনাকে খাবার কমিয়ে দিতে হবে। প্লাস হচ্ছে যদি সামান্য কিছু ঘাস কিংবা কোনো সবজি টবজি, কম দামে সবজি টবজি এনে খাওয়ানো যায়, সেই যাতে ও তার বডি ওয়েটটা, মোট কথা বডি ওয়েটটা কমাতে হবে, তবে তার বাচ্চাটা বেশি হবে। কারণ আমরা একটা শুয়োরের থেকে যদি 8-10টা বাচ্চা পাই, তাহলে দেখা গেলো যে বাচ্চারা যদি 2 মাস পুষেও আমরা বিক্রি করে দিই, তাতেও আপনার হচ্ছে 10টা বাচ্চার দাম মিনিমাম 30,000 টাকা আসবে, বর্তমান যে হিসাবে দাম চলছে। একটু খেয়াল রাখতে হবে যেটাকে যত খরচ কমানো যায়, খাবারটা যেহেতু শুয়োর সমস্ত জিনিসই খায়, সেই হিসাবে একে যত কম খরচের খাবার খাওয়ানো যাবে এরা তত লাভ বোঝা যাবে। প্লাস হচ্ছে আপনার আমার এটা চাষ হচ্ছে আজকে 4 বছর। এই যেটা ফার্মটায় কথা বলছি, এই ফার্মটা আমার এটাই প্রথম লট। এর আগে ছিল অন্য জায়গায়, সেই জায়গাটা আমার নিজের ছিল না, ওর জন্য সেখানে আমাকে ভেঙে এসে এখানে করতে হয়েছে। এটা প্রথম লট। এই ঘরে আমার এখন বর্তমান 18 পিস শুয়োর রয়েছে। মানে বর্ষার সময় দেখা গেল যে জলের সাট থাকছে, যেহেতু ঘর তো সম্পূর্ণ ইট দিয়ে গাঁথা হয় না, এটা হাফ পজিশন দেয়াল হচ্ছে ইট দিয়ে গাঁথে নিচে ঢালাই দেওয়া হয়। এবার বর্ষার সময় ওটাকে পলিথিনে তিরপল দিয়ে যেন জলের ছাটটা না লাগে, মানে সেই হিসাবে ওকে গার্ড দেওয়া হয়। এবং শীতকালে ওই জন্য হিটে থাকলে ওরা সহজে মরবে না। আমাদের এই শুয়োরগুলো আপনার মানে গড়ে হিসাবে বাচ্চা থেকে আপনার 8 মাস পর্যন্ত বয়স অনুপাতে গড়ে আপনার হচ্ছে 3 কিলো করে খাবার দিলে যথেষ্ট। আমরা 24 ঘন্টায় একবারই খাবার দিই, দুপুরবেলায় ঠিক বেলা 1টা থেকে 1:30টার মধ্যে ওদের খাবার দেওয়া হয়। ঘর শুয়োরের ছানদান করিয়ে ঘর পরিষ্কার করে একবারে খাবার টাবার দিয়ে মানে কমপ্লিট করে একে ছেড়ে দেওয়া হয়, আবার পরের দিনকে সেই টাইম অনুপাতে আবার দেওয়া হয়। এরা হচ্ছে আপনার মোটামুটি 6 থেকে 8 মাসে 80 থেকে 90 কিলো বডি ওয়েট আসবে। কোথাও কেটে গেলে সকল সময় সেটাকে স্প্রে দিতে হবে যেন মাছি না বসে, মাছি বসে সেখানে পোকা হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটাকে ভ্যাকসিন দেওয়া হয়। আর একে হচ্ছে বিশেষ করে আমরা যে খাবারগুলো খাওয়াচ্ছি তাতে হচ্ছে কৃমির ওষুধটাই মেন। কৃমির ওষুধটা হচ্ছে একে যদি খাওয়ানো যায় ঠিকভাবে, মানে পরিমাণটা বডি ওয়েটের উপর নির্ভর করে খাওয়াতে হবে, যেরকম বডি ওয়েট সেই অনুপাতে খাওয়াতে হবে, খাওয়ালে আপনার হচ্ছে কোনো সমস্যা আসবে না। আমার এই ঘরটা 40 ফুট লম্বা, 9 ফুট করে চওড়া আছে, 3টে ঘর করা আছে। 3টে ঘরে আপনার 18 পিস শুয়োর রয়েছে, তার মধ্যে হচ্ছে 4 পিস ছেলে আছে আর বাদ বাকি হচ্ছে আপনার মেয়ে বাচ্চা রয়েছে। মেয়ে বাচ্চার মধ্যে 2টো বড় আছে এখন বর্তমান ধারী, সেটা আবার হচ্ছে মাস 3 মধ্যে বাচ্চা দেবে।
এই ধাড়ি দুটোরই বাচ্চা আপনার হচ্ছে 16টা যে বাচ্চা আছে ঘরে, ওই 16টা এরই বাচ্চা। বাচ্চাগুলোর বয়স আজকে 2 মাস 11 দিন হচ্ছে, 2 মাস 11 দিন হচ্ছে। এদের বডি ওয়েট মোটামুটি আপনার এসে গেছে তাও 11 থেকে 15 কেজি। হ্যাঁ, মোটামুটি এটা 6 থেকে 8 মাসে আপনার যদি কেউ একটু লেবার দেওয়া হয় কিংবা আমি যদি লেবার দিই, তাহলে আপনার হয়তো মোটামুটি 80 থেকে 90 কিলো বডি ওজন আসবে। তাতে আপনার 145 টাকা যদি কেজি হয়, তাহলে তাও ধরে রাখেন একটা শুয়োর পিছু আপনার 6 থেকে 8 মাসে 10,000 টাকা বেনিফিট পাওয়া যাবে। এতে আপনার হচ্ছে খাবারের হিসাব বলতে গেলে যে যত পয়সা এর পেছনে খরচ করা যায় সেই হিসেবে, যেমন আমরা খাবার দিচ্ছি এখন মুরগি, ওই মুরগির নাড়ি ভুড়ি যেগুলো আপনার ওই মুরগির মাংসের দোকানে পাওয়া যায় সেইগুলো নিয়ে আসি, প্লাস হচ্ছে সঙ্গে অল্প কিছু চাল ভাত রান্না করে দেওয়া হয়, প্লাস হচ্ছে ওই কুড়ো, ধানের কুড়ো যেটা বলা হয়, সেই কুড়ো দিয়ে ওকে খাওয়ানোর হচ্ছে সিস্টেম এইভাবে করে 3 রকম ভাবে দিয়ে একসঙ্গে জল টল দিয়ে ওকে মাখি টাকি দেওয়া হয়। এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি কি দেখতে চান অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক, সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।